শুরু করছি প্রেমের পাঁচফোড়ন। লিখনিতে আফনান লারা। পর্ব সংখ্যা ৮। শান্ত চোখ বন্ধ করে আছে, হাত মুঠো করে নিজেকে কন্ট্রোল করে নিল। আহানা পাশে এসে মুখ গোমড়া করে বসে আছে। আজ ভার্সিটি প্রাইভেট কোনোটাতেই যাবে না, মেজাজ বিগড়ে গেছে পুরা। শান্ত সে কখন থেকে ভার্সিটির গেটের দিকে চেয়ে বসে আছে। রূপা আমাকে বলল আহানা আজ আসবে না। নওশানের কথা শুনে শান্ত চুপ করে জ্যাকেটটা হাত থেকে নিয়ে কৃষ্ণচূড়া ফুলটার গাছের নিচে এসে বসলো। বিকাল 4টা পর্যন্ত বসেছিল, ভাবলো আহানা হয়তো টিউশনি করাতে যাবে এখান দিয়ে, কিন্তু না, সে আজ টিউশনি করাতে আসেনি। শান্তর রাগ খুব বেড়ে গেল। বাসায় ফিরে এসে দরজা বন্ধ করে বসে আছে চুপচাপ। আহানা জানালার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে শুয়ে আছে। কাল রাতে যে পানি আর বিস্কুট খেয়েছিল, এখন পর্যন্ত কিছুই খায়নি সে। আকাশ দেখে যাচ্ছে চুপচাপ। মিম রান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে আবার ঘুম থেকে উঠে কাজে চলে গেছে। আহানা খেয়েছে কিনা খায়নি সেদিকে তার বিন্দুমাত্র নজর নেই। রাত 8টা বাজে। আহানাকে এবার খিদা ভালো করে ধরলো। উঠে গিয়ে পানি আর বিস্কিট নিয়ে বসে পড়লো খাটের উপর। বাইরে থেমে থেমে মেঘ গর্জন দিচ্ছে, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাবে। শান্ত ছাদে এসে বসে আছে। আহানাও উঠানে দাঁড়িয়ে নির্ভয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। বৃষ্টি ক্রমশই বেড়েই চলেছে। আহানা চোখ বন্ধ করে ভিজতেছে। শান্ত ছাদে বসে নিচের দিকে তাকিয়ে ভিজতেছে। মনে হচ্ছে সকল ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। বৃষ্টির পানি আহানার মুখ ছুঁয়ে নিচে পড়েছে আর শান্ত নিচের দিকে মুখ করে থাকায় সোজা তার পিঠের উপর পড়তেছে। খুব আদুরে রাত্রি ভোর। ইচ্ছেগুলো হচ্ছে নিখোঁজ। জানাশোনা তোর বায়না, আনমনা হই আমিও বুঝ। একটু নয়, অনেক বেশি। না, বাসি না, আমি আহানাকে ঘৃণা করি। শান্ত পা দিয়ে ফুটবলের টপ একটা ফেলে দিল নিচে থাকা একটা ডোবায়। আহানার গা কেঁপে উঠল হঠাৎ। চোখ মেলতে দেখলো আকাশে তার কাটার মতো কি যেন বজ্রপাত। এগুলো সে ছোটবেলায় দেখলে ভয় পেত অনেক, আবার নিজে নিজে সাহসের সাথে এসবের দিকে তাকিয়ে থেকে নিজেকে শক্ত করত। শরীর কাঁপতেছে হঠাৎ করে। আর থাকা যাবে না এখানে। আহানা তার রুমে ফিরে গেল। শান্ত চুল থেকে পানি ছাড়তে ছাড়তে নিচে নেমে আসলো। আহানা রুমে গিয়েছে, গামছা দিয়ে গা মুছতেছে। মুছে শেষ করে শুয়ে পড়ল। সকাল 6টা বাজে। শান্ত 100 বার লিফটের দিকে তাকিয়েছে, 200 বার ড্রয়ারের দিকে তাকিয়েছে, কিন্তু আহানা আসতেছে না। কি হয়েছে ওর? 10টার দিকে রেডি হয়ে ভার্সিটিতে আসলো শান্ত। না, আজও সে আসেনি। কি হয়েছে যে ভার্সিটিতেও আসতেছে না? শান্ত বাইক নিয়ে বের হতে যেতেই এলিনা এসে পথ আটকালো। বেব, চলো আজ ঘুরতে যাই, দূরে কোথাও। না, আমার জরুরি একটা কাজ আছে, বাই। শান্ত বাইক স্টার্ট দিয়ে সোজা আহানার বাসার সামনে আসলো। জানালা বন্ধ সবার। শান্ত দরজার সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সাহস করে নক করতে যেতেই দরজাটা খুলে গেল। দরজা আগে থেকেই খোলা ছিল, জাস্ট দরজা একটু লাগানো ছিল। ফাঁক ছিল না বলে বাইরে থেকে বোঝা দেয় যে এটা বন্ধ নাকি খোলা। শান্ত অবাক হয়ে এক পা করে ভেতরে ঢুকলো। রুমটা অন্ধকার হয়ে আছে, হালকা আলো তা দিয়ে বিছানা স্পষ্ট দেখা যায়। কোনায় বিছানায় আহানা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, বাকি বিছানাগুলো খালি। বাসায় তো আহানা ছাড়া আর কেউ নেই মনে হয়। শান্ত একটু এগিয়ে এসে আহানার বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। আহানার শুকনো মুখটা দেখা যাচ্ছে, বাকিটা চাদরে ঢাকা। শরীর খারাপ নাকি ওর? বেলা 12টা বেজে আছে, এখনো শুয়ে আছে। শান্ত হাতটা নিয়ে আহানার কপালে রাখতেই চমকে উঠল, এত জ্বর! শান্ত তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে একটা মগে করে পানি এনে আহানার পাশে বসলো। কথা হলো কি দিয়ে মাথায় পটি দিবে। আহানার মাথার পাশে ওর গায়ের ওড়না রাখা। শান্ত সেটা নিয়ে ভিজিয়ে আহানার কপালের উপর রাখলো। তারপর দেরি না করে বাসার বাইরে গিয়ে নওশাদকে ফোন দিয়ে বলল রূপাকে নিয়ে জলদি আহানার বাসায় আসতে। দরজা খোলার আওয়াজ পেয়ে আহানা ভাবলো তার রুমমেট মিম এসেছে। সে এ সময়ে আসে, তাই আহানা দরজা আটকায়নি। একটু কেসে আহানা বলল, মিম আপু এসেছো? আমার জন্য সহ একটু রাঁধবে আজকে? আমার শরীর ভালো না, রাঁধতে পারিনি, কাল থেকে ভাত খাইনি।
আমি ভাত দিয়ে নুন দিয়ে খেতে পারবো, এক বাটি ভাত দিলেই হবে। শান্ত রোবটের মতো দাঁড়িয়ে আহানার কথা শুনতেছে। চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল তার। শান্ত গিয়ে আহানার বেডের পাশে আলমারিটা খুলল। তেমন আহামরি কিছু নেই, একটা জামা ভাঁজ করা আছে, পুরনো, মনে হয় বাসায় পরার জামা এটা। আর নিচের তাকে দুইটা বয়াম, তাও খালি পড়ে আছে। বাকিদের আলমারি লক করা। কিচেনে গিয়ে দেখলো সেখানে কিছুই নেই বাড়তি খাবার বলতে। শান্তর বুকটা ফেটে যাচ্ছে এসব দেখে। শান্ত এসে ওড়না আবার ভিজিয়ে আহানার মাথায় দিল। বাসার দরজা লাগিয়ে বের হয়ে গেল। পথেই রূপা আর নওশানের সাথে দেখা হয়ে গেল ওর। রূপা, আহানার অনেক জ্বর, তুমি কি ওকে একটু দেখো, আমি ওষুধ আনতেছি। রূপা চলে গেল আহানার বাসার দিকে। নওশাদ শান্তর সাথে চলে গেল ওষুধ আনতে। রূপা আহানার মাথায় পটি দিতে থাকলো। ইস, গায়ে এত জ্বর, একবার ফোন করে বলে নাই, আমার ফোনও ধরে নাই। শান্ত ওষুধ কিনে একটা রেস্টুরেন্টে গেল। কি রে, কি করবি? আরে ওর বাসায় কোনো খাবার নাই, কিছু খেয়ে তো ওষুধ খাবে। বাইরের খাবার খেয়ে পাক্কা আরো অসুস্থ হয়ে যাবে। তুই এক কাজ কর, বাজার কর, রূপা রান্না করবে। ভালো বুদ্ধি। শান্ত তরকারি, চাল আর মাছ কিনে আহানার বাসায় ফিরে গেল নওশাদকে নিয়ে। রূপা চোখ বড় করে চেয়ে বলল, আমি তো রান্না করতে পারি না। নওশাদ ফ্রুকুচকে বলল, তুমি না বিরিয়ানি রাঁধতে পারো? আরে সেটা তো এমনি বলেছিলাম, সত্যি সত্যি ভাবি আমাকে কখনোই কিচেনে যেতে দেয়নি। ওকে চল নওশাদ, আমি আর তুই রাঁধি। আর ইউ ম্যাড শান্ত? রূপা মেয়ে হয়ে রান্না পারে না, আর আমি আর তুই ছেলে হয়ে পারবো? একটু মগজ লাগাই কাজ কর, ইউটিউব থাকলে রানী ভিক্টোরিয়ার নাত্রীও রান্না পারবে। শান্ত রান্নাঘরে গিয়ে হাতে আলু পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে আছে। শান্ত বলল, কি লিখে সার্চ করব? হাউ টু মেক তরকারি। শোন, কতগুলো ভিডিও এসেছে, কিন্তু কথা হলো ইউটিউব চ্যানেলের কিছু আপু ভাইয়ারা তরকারি তো দই ইউজ করে, দই ছাড়া কিছু বোঝে না, দই পাবো কই? নওশাদ, মাথা খারাপ করিস না। হ্যাঁ আমি বলতেছি, প্রথমে তেল দিয়ে পেঁয়াজ দে। 1 মিনিট, পেঁয়াজ কাটে কেমনে? ও তাই তো, দাঁড়া সার্চ করতেছি। একটা থাপ্পড় দিমু, ইউটিউবে পেঁয়াজ কাটা দেখাবে? আরে দেখাবে, আমি একবার দেখেছিলাম দরজা কিভাবে খোলে। দেখ এমন করে কাটে। ওকে। শান্ত ছুরি নিয়ে পেঁয়াজ কাটতেছে আর কেটে যাচ্ছে। নওশাদ দাঁত কেলিয়ে চেয়ে আছে। আম্মু, ভাগ্যিস মাছ কাটিয়ে আনছিলাম বাজার থেকে। ভাই, কি দরকার তোর আনার জন্য এত কষ্ট করার? আমি বলেছিলাম তোকে রেস্টুরেন্ট থেকে খাবার আনবো, তুই শুনিসনি আমার কথা। তো সোকল্ড গফ নাকি রান্না পারবে, এখন হলো তো? আমি কি জানি রূপা রান্না পারে না? ডান, পেঁয়াজ কাটা শেষ। ওকে, এবার পাতিলে তেল দিয়ে পেঁয়াজ কুচি দে, তারপর রসুন আদা বাটা দে। 1 মিনিট, রসুন আদা বাটা কই পাবো? আরে আগুন কমা, তেল পুড়ে যাবে। আগে বলবি তো বাটা মশলা নাই। এক কাজ কর, গোটা দিয়ে দে, বাটাবাটি তো পারি না আমরা। ওকে। 5 মেশালি করে অবশেষে ইলিশ মাছ দিয়ে বেগুন আলু দিয়ে তরকারি রাঁধলো দ্য গ্রেট শাহরিয়ার শান্ত। আর সহযোগিতায় ছিলেন নওশাদ রহমান। রূপা আহানাকে উঠিয়ে বসালো। আহানা রূপাকে দেখে চমকে বলল, তুই এখানে? আমি ভাবলাম মিম আপু। তোর জ্বর হয়েছে, একবারও তো বলিসনি। তুই বাসায় আসলি কি করে? আমি তো দরজা লাগিয়েছিলাম। ও না, মনে হয় লাগাইনি, মিম আপু আসার কথা ছিল তাই দরজা লাগাইনি। আহানা টেবিলের উপর তাকিয়ে দেখলো বাটিতে তরকারি, আরেক বাটিতে ভাত। এগুলো রূপাকে শান্ত বলেছি যাতে ওর নাম না নেয়। আমি রেঁধেছি, তো ওষুধ খেতে হবে তাই রান্না করেছি। এমন সাদা সাদা কেন? শান্ত নওশাদের মাথায় ঘুষি দিয়ে বলল, কি রে সাদা কেন? তোরে কইছি হলুদ দিতে, তুই দেশ নাই? শান্ত আর নওশাদ রান্নাঘরে দাঁড়িয়ে ফিস ফিস করে কথা বলতেছে। কখন বলেছিস? রান্না শেষ হওয়ার পর নামানোর আগেই তো বলেছি হলুদ দে। আহানা ভাত নিয়ে তরকারি 1 চামচ নিল, তারপর মাখিয়ে 1 লোকমা মুখে দিতেই মাথা ঘুরিয়ে বমি আসতেছে তার। এত বিশ্রী খাবার, হলুদ নাই, নুন নাই।
হলুদ নাই, নুন বেশি, ঝাল তো নাই একদম। তার উপর বাটা মশলার জায়গায় গোটা দিছে। সব আহানা বিছানা থেকে নেমে বাথরুমে গেল বমি করতে। শান্ত রান্নাঘর থেকে বেরিয়ে চোরের মতো তাকিয়ে আছে সেদিকে। কি হলো, বমি করতেছে কেন? রূপা বুঝতেছে না, তাই সে এক চামচ নিয়ে মুখে দিয়ে চোখ মুখ খিচে বলল, এই অখাদ্য কে রেঁধেছে? ওয়াক, রোগীকে এটা খাইয়ে মারতে চাও তোমরা? আহানা কেঁপে কেঁপে বাথরুম থেকে বাইরে বেরিয়ে পা রাখতেই পড়ে যেতে নিল। শান্ত সাথে সাথে ধরে ফেললো ওকে। আহানা মুখ তুলে তাকিয়ে দেখলো শান্ত ওকে ধরে আছে। তাড়াতাড়ি হাত ছাড়িয়ে দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ল সে। আপনি আমার বাসায়? আসলে সরি। আহানা ভ্রু কুচকে কিছুক্ষণ চেয়ে থেকে গিয়ে বিছানায় বসলো। তোর আইডিয়াতে আমি বাসায় রান্না করার জন্য হ্যাঁ বলেছিলাম, দেখলি তো এখন। এখন যা, বাইরে একটা ভালো মানের রেস্টুরেন্ট থেকে খাবার প্যাক করে আন। শান্ত একটা চেয়ার টেনে একটু দূরে গিয়ে বসলো। আহানা রান্না করা খাবারগুলোর দিকে তাকিয়ে আছে। এক গ্লাস পানি নিয়ে খেয়ে বলল, এটা তুই রেঁধেছিস রূপা? না, আমি কি রান্না পারি নাকি? এটা শান্ত ভাইয়া রেঁধেছে। শান্ত এমন অখাদ্য রেঁধেছে শুনে আহানা ফিক করে হেসে দিল। শান্তের মুখেও হাসি ফুটলো আহানার হাসি দেখে। রূপাও হেসে দিল। এত সবের দরকার ছিল না। আহানা ভাত আলাদা করে নিয়ে পানি ঢেলে খেয়ে নিল 2 মিনিটেই। রূপা আর শান্ত অবাক হয়ে চেয়ে আছে। নওশাদ খাবার আনতে গেছে, তুই শুধু ভাত খেতে গেলি কেন? সমস্যা নেই। আহানা ওষুধ একটা নিয়ে পানি দিয়ে খেলো। নওশাদ খাবার নিয়ে এসে গেছে। আহানা বলল সবাই খেয়ে নিতে। রূপা আর নওশাদ রাক্ষসের মতো খাচ্ছে, মনে হয় কয়েক বছর ধরে খাবার খায়নি। শান্ত আহানার মতো করে খালি ভাতে পানি দিয়ে লুকিয়ে খেলো। কি রে, চিকেন নেস না কেন? তুই তো চিকেন ছাড়া খেতে পারিস না। না, খাওয়া হয়ে গেছে আমার। আহানা ঘুমিয়ে পড়েছে। জেগে থাকার চেষ্টা করেছে এতক্ষণ, তাও ঘুম এসে গেল চোখে। বিকাল হয়ে গেছে। শান্ত বলল আরেকটু থাকবে, কিন্তু নওশাদ টেনে নিয়ে গেল ওকে। রূপা বলল আহানার ঘুম থেকে উঠলে তারপর সে যাবে। আহানা 6টার দিকে উঠল। রূপা ওকে মাথায় হাত বুলিয়ে দিয়ে বাই বলে সেও চলে গেল বাসা থেকে। আহানা দরজা লাগিয়ে রান্নাঘরে আসলো। কেয়ামত বানিয়ে রেখেছে রান্নাঘরকে। আল্লাহ! অবশিষ্ট বেগুন, আলু, চাল কতগুলো রয়ে গেছে। শান্ত ইচ্ছে করে বেশি বেশি কিনেছে, যেন আহানা পরেও রান্না করে খেতে পারে। আহানা তাকের উপর দেখলো প্যাক করা খাবার রেস্টুরেন্টের। শান্ত আলাদা এক প্যাকেট রেখে গেছে। উপরে ছিল একটা চিঠি, তাতে লেখা ছিল, এগুলো খেয়ে ওষুধ খাবা, এতে রূপা। আমি জানি এটা শান্ত লিখেছে, নিজের নাম লেখে নাই, কারণ ভেবেছে নিজের নাম লিখলে হয়তো আমি খাবো না। আহানা সব গুছিয়ে খাবারের প্যাকেটটা নিয়ে টেবিলে রেখে বিছানায় এসে বসলো। 8:30 বাজে। আহানা জানালায় মাথা ঠেকিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। 2টা দিন টিউশনি করাতে পারিনি, কি জানি চাকরি থাকবে কিনা। ফোন বাজতেছে। আহানা হাতে নিয়ে দেখলো আননোন নাম্বার। এটা আবার কার নাম্বার? রিসিভ করে হ্যালো বলল সে। ওপাশ থেকে কোনো আওয়াজ আসতেছে না, শুধু হালকা করে শ্বাস নিঃশ্বাসের আওয়াজ আসতেছে ভেসে। হ্যালো, কে? তোমার শরীর কেমন এখন? আপনি কে? শান্ত। ও, আপনি আমার নাম্বার পেলেন কই? রূপার কাছ থেকে নিয়েছি। তোমার শরীর কেমন এখন সেটা বলো, তোমার সাথে ফালতু কথা বলার সময় নেই আমার। আহানা রেগে বলল, ভালো আছি, মরি নাই। শান্তও রেগে গেল মরার কথা শুনে, কেটে দিল লাইন। আহানা চোখ বড় করে ফোন রেখে দিয়ে আবারও বাইরের দিকে তাকিয়ে থাকলো। এই ছেলেটা সুন্দর করে কথা বলতেই জানে না, বেয়াদব কোথাকার। খাবার খেয়ে ওষুধের কথাই ভুলেই গেল আহানা। শুয়ে পড়ল সে। রাজ্যের ঘুম চোখে এসে গেছে তার। হঠাৎ ফোন আবারও বেজে উঠল। আহানা ঘুম ঘুম চোখে রিসিভ করলো। হ্যালো, কে? আমি আমি কে? শান্ত। কি হয়েছে? নাম্বার পেয়ে মনে হয় হাতে আকাশের চাঁদ পেয়েছেন। আমাকে এত ডিস্টার্ব করেন কেন? একদম ব্লক মেরে দিব। শোনো, তোমাকে ডিস্টার্ব করার ইচ্ছা আমার নাই। জাস্ট জানতে কল করেছিলাম ওষুধ খেয়েছো কি না। ইস, ভুলে গিয়েছিলাম, এই তো খাচ্ছি। কি ভুলে গেছো মানে? ঔষধের কথা মানুষ ভুলেও যায়? তুমি আসলেই একটা বেয়াদব মেয়ে। এই, ঠিক করে কথা বলেন। আমি ওষুধ না খেলে আপনার কি? কাল ভার্সিটিতে আসিও, বুঝাবো আমার কি।
ভোরবেলায় ঘুম থেকে উঠে নামাজটা শেষ করে নিয়ে আহানা বেরিয়ে পড়ল তার প্রতিদিনের কাজে। গন্তব্য মিষ্টিদের বাসা। দিনটা ভালোই। ভোরবেলায় পরিবেশটা অন্যরকম। ব্যস্ত নগরীকে চেনা দেয়। হুট করে অন্য জেলা থেকে আসা মানুষ বলবেই না এটা বাংলাদেশের সবচাইতে ব্যস্ততম শহর ঢাকা। কারণ ভোরের ঢাকা পরিবেশটাই এমন। আমার তো ঢাকার এই চিত্রটাই বেশ লাগে। আমি আর পাখিরা মিলে পথ চলছি। আমি রোড বয়ে আর পাখিরা আকাশ বয়ে। আর দু একজন আছে, তারা রোড পরিষ্কার পরিচ্ছন্ন করাই ব্যস্ত। জ্বর কিছুটা কমেছে, ভালো লাগতেছে এখন। পেটের দায়ে কাজ করাই যায়। কথা হলো গিয়ে শান্ত বেয়াদবটা আজ কি করবে কে জানে। যেভাবে হুমকি ধামকি দিল আমাকে। যাই হোক, আমি এসবে ভয় পাই না। বেশি বাড়াবাড়ি করতে আসলে নাকে দিয়ে দিব এক ঘুষি। সাদা নাকটা তার গোলাপি বর্ণ ধারণ করবে তখন। কি সুন্দর লাগবে দেখতে। ভাবতে ভাবতে সে এসে পড়ল মিষ্টিদের বাসার সামনে। পা বাড়িয়ে ভেতরে ঢুকলো, এদিক ওদিক ভালো করে পর্যবেক্ষণ করে। না না, তাহলে মনে হয় ভার্সিটি গেলেই জ্বালা ভেজা বুঝলাম। আমি তো ভেবেছি এখানে পাকড়াও করবে আমাকে। সব জায়গায় ভালো করে পরখ করে নিলেও মেন লিফটের ভেতরটা তার দেখা হলো না। সেদিকে তার নজর নেই। মাথায় একদমই ছিল না যে শান্ত ঠিক কোন জায়গায় তার শিকারের অপেক্ষায় আছে। লিফটে ঢুকে 5 নম্বর বাটনের টিপ দিয়ে পাশে তাকাতেই চোখ কপালে উঠে গেল আহানার। কলিজা বের হওয়ার উপক্রম প্রায়। বড় বড় নিঃশ্বাস ফেলে লিফটের সাথে লেগে দাঁড়িয়ে পড়ল আহানা। পাশেই শান্ত আরামে এসে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোনে গেমস খেলতেছে। সম্ভবত পাবজি খেলতেছে। কারণ পাবজি একমাত্র গেম যেটা খেলার সময় আশেপাশে কি চলে সেদিকে খবর থাকে না গেমার্সদের। আহানা নিজেকে ঠিক করে নর্মাল হয়ে দাঁড়ালো। শান্ত যেন খেয়ালই করছে না আহানা যে ভয়ত চোখে বারবার ওকে দেখছে। 5 তলা এসে গেছে। আহানা পা টিপে বের হতে নিতেই একটা হাত ওর পাশ দিয়ে এসে লিফট অফ হওয়ার বাটনে ক্লিক করে দিল। এ কি, এটা কি করলেন আপনি? আমি মিষ্টিকে পড়াবো, তার জন্য বের হচ্ছিলাম, আপনি লিফট অফ করলেন কেন? শান্ত আহানার কথায় কান্না দিয়ে 10 তলা বাটনের টিপ দিয়ে আবারও গেমস খেলায় মন দিল। আহানা চোখ রাঙিয়ে সামনে গিয়ে 5 তলা বাটনের টিপ দিতে যেতেই শান্ত ওর হাত কোণে ধরে টেনে কাছে নিয়ে আসলো। ভয়ে আহানার গলা শুকিয়ে গেছে। লিফটের ভেতরে চিৎকার দিয়েও কাউকে পাবে না। শান্ত এমন করছে কেন? কি করবে এখন? শান্ত এক হাত দিয়ে আহানাকে ধরে আরেক হাত দিয়ে ফোনটা পকেটে ঢুকাচ্ছে। তার মুখে চুইং গাম, সেন্টার ফুড। সেটা ফুলিয়ে বাবাল বানিয়ে ঠুস করে ফুটিয়ে আবারও চিবাচ্ছে। গুন্ডা তো নয়, যেন মহাগুন্ডা। আহানা হাত মুছলাতে মুছলাতে বলল, এসব কি? হ্যাঁ, হাত ছাড়ুন আমার। মিষ্টিকে পড়াতে হবে। একদিন পড়াই নাই আমি। 10 মিনিট বাকি এখনো। মানে কি করবেন আপনি? 10 তলায় নিয়ে যাচ্ছেন কেন আমাকে? আমার হাত ছাড়ুন বলে দিচ্ছি, খুব খারাপ হয়ে যাবে। কেন, চড় মারবে? মারো। শান্ত গাল এগিয়ে নিতে আহানা পিছিয়ে গেল। 10 তলা এসে গেছে। শান্ত লিফট থেকে বেরিয়ে আহানাকে টেনে ছাদে নিয়ে গেল। হাত ছাড়ুন, বাঁচাও বাঁচাও, কেউ আছো? তোমাকে আমি 10 তলা থেকে ফেলে দিব এখন। আহানা চোখ বড় করে ভাবলো, মজা করার জায়গা পায় না নাকি? শান্ত আহানাকে টেনে ছাদের শেষ সীমানে নিয়ে এসেছে। এবার আহানা সত্যি সত্যি ভয় করছে খুব। না জানি ফেলে দেয় আমাকে। কাল রাতে কি বলেছিলে যেন? রিপিট করো তো। কই, না তো, কিছু বলিনি তো আমি। তাই? শান্ত আহানার 2 কাঁধে ধরে ওকে ছাদের থেকে বাইরে শূন্য নিয়ে গেল। ওর অর্ধেক বডি। আহানা চিৎকার দিয়ে বলল, আর জীবনেও বলবো না। আপনার কি? এটা বলবো না, সত্যি ছেড়ে দিন। ছেড়ে দিব? না না, আই মিন পালাইয়েন না আমাকে। সরি বলো। আচ্ছা সরি। আবার। আহানা বিরক্তি চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। শান্ত একটু ঝাঁকাতে আহানা ভয়ে শান্ত টি শার্ট খামচে ধরে এগিয়ে কাছে চলে আসলো। চোখ বন্ধ করে বলল, সরি সরি, আর বলবো না, মাফ করে দেন আমাকে। শান্ত অবাক হয়ে আছে। আহানা এভাবে কাছে চলে আসবে, তাও শার্ট খামচে ধরে, এটা সে ভাবেনি। আহানার এই কাজে মুহূর্তে শান্তর মুখের রাগ ক্রোধ কমে গিয়ে কেমন একটা অনুভূতির প্রফুল্লন ঘটল। আহানা চোখ খুলে দেখলো শান্ত ওর দিকে কেমন করে যেন চেয়ে আছে।
আহানা টি শার্ট ছেড়ে দিয়ে পিছিয়ে গেল। তারপর দেরি না করে চলে আসলো ওখান থেকে। শান্ত রোবটের মতো ওখানে সেই জায়গায় দাঁড়িয়ে আছে। এটা কেমন অনুভূতি হচ্ছে? শরীরের শিরায় শিরায় কাঁপাকাঁপি, বুকটা ধরফর ধরফর করে যাচ্ছে। মেয়ে মানুষের ছোঁয়া এত শক্তি থাকে যে রাগও কমিয়ে দিতে পারে। এতদিন কথাটা বিশ্বাস করতাম না, এখন করতে বাধ্য। কারণ এটা আমার সাথেই ঘটেছে, তাও কিছুক্ষণ আগে। আহানা তো আল্লাহর নাম দিয়ে লিফটে না উঠেই সিঁড়ি দিয়ে দৌড় দিল মিষ্টিদের বাসায়। শান্ত রোবটের মতো হেঁটে হেঁটে রুমে ঢুকে ধপ করে খাটের মাঝখানে বসে পড়ল। বিছানায় হাতিয়ে সিগারেট একটা খুঁজে নিল, তারপর প্যাকেট থেকে লাইট নিয়ে সেটা দিয়ে সিগারেট ধরিয়ে মুখে দিল। টিক 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 7টা বাজে। শান্ত এই এক ঘন্টায় 4টা সিগারেট খেয়েছে। পঞ্চমতমটা মুখে দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো সে। আহানা এখন লিফটে নিশ্চয়, নাকি সিঁড়িতে? মনে হয় না আজ আর লিফটে উঠবে। আহানা বিল্ডিং থেকে বের হতেই একটু থেমে উপরের দিকে তাকালো। শান্ত সিগারেট খাচ্ছে আর ওর দিকে গুন্ডা লোক নিয়ে চেয়ে আছে। আহানা মনে মনে বলল, বেয়াদব, ইতর, খাটাস, অসভ্য। শান্তর আর বুঝতে বাকি নেই আহানা তাকে গালি দিচ্ছে। চোখ মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যায় যে সে গালি দিচ্ছে, তাও যেন তেন না, হাই লেভেলের চিপ গালি। সিগারেটটা শেষ ততক্ষণে। শান্ত হাত বাড়িয়ে নিচে ফেলে দিল সেটা। আহানা চোখ বড় করে সরে দাঁড়ালো। সিগারেট এসে একদম ওর সামনে পড়ল। আহানা দাঁতে দাঁত চেপে চলে গেল ওখান থেকে। ইচ্ছা করতেছিল পা দিয়ে মারাই দিই, কিন্তু না, পরে আবার আমাকে এক পেলে ছাদ থেকে ফেলে দিবে। এরকম সাইকোর সাথে না লাগাই ভালো আমার জন্য। বাসায় ফিরে ব্যাগটা রেখে রান্নাঘরে গেল আহানা। কালকের বেগুন 4টার মতো আছে, আলু আছে, চাল আছে। কি খুশি আহানা! ভাবতে লাগলো কতদিন শেষ দিবে। বেগুনগুলো তাড়াতাড়ি নষ্ট হবে, পোকায় ধরবে। তাই সে একটা বেগুন কেটে রাখলো, ভাজি করবে, সেটা দিয়ে খাবে আজ। একটা বেগুনকে 5 টুকরো করলো। 2 টুকরো দিয়ে এখন খাবে ভাত দিয়ে, বাকি 3 টুকরো রাতে খাবে। তাহলে বাকি আর যে 3টা বেগুন আছে সেগুলো কাল পরশু আর তার পরের দিন হয়ে যাবে। ব্যাস, আগামী 3 দিনের মেনু ডান। এরপরে আলু ভেজে কয়দিন খাবো, তারপর পেঁয়াজ দিয়ে চালাবো। 1 মাসের বাজার করে দিছে বাদরটা। আমি এগুলো নিতাম না। কথা হলো এগুলো তো ফিরে দেওয়া যায় না। টাকা হলে ফিরাই দিতাম। বেগুন ভেজে ভাত রেঁধে খেয়ে নিল। তারপর রেডি হয়ে বের হয়ে হাঁটা ধুলো ভার্সিটির দিকে। গেট দিয়ে ঢুকতেই সবার আগে চোখ পড়ল শান্তকে। বটগাছটার নিচে বসে আছে দলবল নিয়ে। তার চোখ আহানার দিকে। উফ, গুন্ডা একটা। ছাদের কথা মনে আসলে এখনো ভয়ে গা শিউরে ওঠে আমার। আহানা চোখ নামিয়ে ক্লাসরুমে চলে গেল। কি ভাই শান্ত, সামথিং? নাথিং সূর্য। একজন বোরিং স্যার ক্লাস করাচ্ছে। কেউ ফোন টিপতেছে লুকিয়ে, কেউ গসিপ করছে। শুধু আহানা মনোযোগ দিয়ে শুনতেছে স্যারের কথা। পড়ালেখা নিয়ে আহানার বেশ সিরিয়াস। স্যার অবশেষে পড়িয়ে গেলেন। ব্রেক টাইম শুরু। আহানা, চল ফুচকা খাবো। তুই যা, আমি খাবো না। আরে চল, নওশাদ খাওয়াবে। রূপা আহানার হাত ধরে টেনে নিয়ে গেল ভার্সিটির বাইরে। রোডের পাশে ফুচকা আলা। রূপা আহানাকে নিয়ে টুলে টেনে বসালো। রূপার পাশে নওশাদ এসে বসেছে। আহানা ওদের দিকে তাকিয়ে মুচকি হেসে খেয়াল করলো ওর পাশেও কেউ বসেছে। ঢোক গেলে পাশে তাকিয়ে দেখলো শান্ত ফোনের দিকে তাকিয়ে আছে। আহানা মুখ বাঁকিয়ে একটু সরে বসলো। সবার হাতে হাতে ফুচকাওয়ালা ফুচকার প্লেট দিয়ে দিলেন। আহানা একটা মুখে দিয়ে শান্তর দিকে তাকালো। সে কিছুটা রহস্যময় চেহারা চেয়ে আছে ফুচকাগুলোর দিকে। আগে কোনোদিন ফুচকা খায়নি সে। নওশাদ বলল, আহানা আর রূপাকে ফুচকা খাওয়াবে। আহানার কথা শুনে সে এসেছে। কথা হলো গিয়ে ফুচকার প্রতি তার ইন্টারেস্ট নেই, আর খেতে কেমন কে জানে। আহানা শয়তানি হাসি দিয়ে ফুচকা খাচ্ছে। আহানা, কি এই মগটার ভিতরে এগুলো কি? আই মিন, টেস্ট কেমন? ঝাল হবে নাকি মিষ্টি? আহানা দুষ্টুমি করে বলল, খুব মিষ্টি, গোলাপ জামের মতো একদম। শান্ত হেসে দিয়ে গপ গপ একসাথে 2টা মুখে দিল। ঝালে চোটে যখন ধরলো তখন চোখ বড় করে আহানার দিকে তাকালো সে। চোখ টুকটুকে লাল রং ধারণ করেছে। চুপচাপ আহানার দিকে তাকিয়ে বসে আছে সে।
শান্তর এমন অবস্থা দেখে আহানা তার হাত থেকে প্লেটটা রেখে দিল। শান্তর চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে অনবরত। আহানার দিকে তাকিয়ে বাকি ফুচকাগুলো খেয়ে যাচ্ছে সে। শেষটার খেতে যেতেই নওশাদ হাত থেকে নিয়ে নিল। শান্ত, এটা কি করছিস তুই? তোরে বলছি না জাস্ট একটা খাবি, তোর ঝালে অ্যালার্জি। নওশাদ পানির বোতল এনে শান্তর পিঠ ডলে পানি খাইয়ে দিল। শান্ত নাক মুখ খিচে চোখ মুছতে মুছতে পানি খেলো। আহানা অসহায় হয়ে তাকিয়ে আছে শান্তর দিকে। সে জানতো না শান্তর ঝাল খেলে সমস্যা হয়। শান্ত পানি সব শেষ করলো, তাও ঝাল যাচ্ছে না তার। বড় বড় করে শ্বাস নিচ্ছে। আহানা চিন্তিত হয়ে উঠে গিয়ে ফুচকাওয়ালার টক বানানো চিনি 1 চামচ এনে শান্তর গাল টিপে মুখে ঢুকিয়ে দিল। শান্তর মুখে ঝাল এবার একটু কমে এসেছে। আহানা ভ্রুকুচকে ব্যাগ নিতে নিতে বলল, ঝাল খেতে জানেন না, আবার ঝাল খেতে আসেন, ঢং। কথাটা বলে আহানা চলে গেল সেখান থেকে। শান্ত পকেট থেকে রুমাল নিয়ে মুখ মুছতেছে বাচ্চাদের মতো। ছোটবেলা থেকে ঝাল খেতে পারে না সে। ঝাল একদম কম খায়, বেশি খেলে দম বন্ধ হয়ে চোখ খিচে যেন আগুন, চোখ দিয়ে যেন আগুন ঝরে তার। 2টার দিকে ভার্সিটি ছুটি হয়ে গেল। আহানা কৃষ্ণচূড়া গাছটার নিচে এসে এদিক ওদিক তাকিয়ে শান্তকে খুঁজতেছে। আমাকে খুঁজতেছো? আমাকে খুঁজতেছো? আহানা চমকে পেছনে তাকালো, তারপর বলল, কেন? সরি, আমি জানতাম না আপনি ঝাল খেতে পারেন না। জানলে বলতাম না, এটা মিষ্টি। ইটস ওকে। শান্তর ইটস ওকে শুনে নিজেকে নির্দোষ মনে করে আহানা চুপচাপ হেঁটে চলে গেল সেখান থেকে। সব টিউশনি শেষ করে বাসায় ফিরে ঘর পরিষ্কার করেছে সে। হঠাৎ বিছানার তোষকের নিচে সেই 2000 টাকা পেল, যেটা সে শান্তকে দিয়ে চলে এসেছিল। ফোনেতে টাকাও নেই, কল করব কি করে? আচ্ছা, ইমার্জেন্সি ব্যালেন্স নেই। তাহলেই তো হয়। ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে শান্তকে ফোন করলো সে। শান্ত ঘুমাচ্ছিল তখন। সন্ধ্যা 7টা বাজে। কে? আমি কে? আহানা। ওহ, তুমি? কি হয়েছে? শান্ত চাদর সরিয়ে উঠে বসে লাইট জ্বালালো রুমের। আমাকে 2000 টাকা ফেরত দিলেন কেন? আপনি আমার বাসা ভাড়া 6000 টাকা শোধ করে দিয়েছেন। আমি 2000 টাকা দিলাম, বাকি 4000ও দিয়ে দিব। আপনি আবার 2000 ফেরত দিতে গেলেন কেন? শোনো, তুমি আমাকে যতবার টাকা দিবে ততবার আমি ফেরত দিয়ে আসবো। এই টাকা আমি নিব না, মানে নিব না। আরে হ্যাঁ, আর একদিন ফেরত দিতে আসলে ছাদ থেকে সত্যি সত্যি ফেলে দিব তোমাকে। আপনি খুব খারাপ একটা লোক, খুব খারাপ। আহানা লাইন কেটে ফোন বিছানার উপর ছুঁড়ে মারলো। এই টাকা আমি কিছুতেই নিব না। পরের দিন ভোরবেলায় আবার বের হলো মিষ্টিদের বাসার উদ্দেশ্যে। টাকাগুলো ওর সাথে নিল। আজ সেগুলো ফেরত দিবে সে। শান্ত দরজা খুলল, জগিং করতে যাবে। দরজা খুলে হাতে তাকিয়ে দেখলো ঘড়ি নেই। নিজের রুমে গিয়ে খুঁজলো, তাও পেল না। নওশাদ সূর্যের রুমে গেল খুঁজতে। আহানা দরজা খোলা পেয়ে উকি দিল ভেতরে। এটাই সুযোগ। বেয়াদবটা আমাকে দেখার আগে টাকাটা রেখে পালাবো। ওটা মনে হয় ওনার রুম, সেখানেই রেখে আসি বরং। আহানা পা টিপে টিপে শান্ত রুমে ঢুকলো। ইয়া বড় একটা রুম। তার বাসার সব রুম মিলেও এই একটা রুমের সমান হবে না। রুমের মাঝখানে বিছানা, সেটা দেখেই মন ভালো হয়ে যাবে, এত সুন্দর। আর সবচেয়ে বড় কথা হলো পুরো রুমটা কমলা রঙের উপর করা। দেওয়াল কমলা রঙের, বেডশিট থেকে শুরু করে কার্পেটও কমলা রঙের। আহানা দেখতে দেখতে রুমটা মাঝখানে চলে আসলো। শান্ত ঘড়ি পড়তে পড়তে বের হতে যেতে নিতে প্রথমে গেল। এটা কি আমার রুমে? এগিয়ে এসে দেখলো আহানা শান্ত রুমটা ড্যাব ড্যাব করে দেখে যাচ্ছে। তারপর টাকাটা বালিশের তলায় রাখলো সে। রেখে পেছনে ফিরতে হঠাৎ করে শান্তকে দেখে পিছিয়ে গেল। দুম করে খাটে বসে গেল ভয়ে। শান্ত কোমরে হাত দিয়ে বলল, তোমাকে মানা করি নাই এই টাকা ফেরত দিতে আসবে না? তো আপনার টাকা আমি মুফতে কেন নিব? তোমাকে আল্লাহ কি মাটি দিয়ে বানিয়েছে? আজব মেয়ে তুমি। খালি ভাত আর নুন খেয়ে মাথা গেছে তোমার। সেতে টাকা দিয়ে হেল্প করতে চাচ্ছি, আর তুমি কিনা বারবার ফিরিয়ে দিচ্ছ। মুফেতে নিবা না তো ঠিক আছে। শান্ত আহানার হাত ধরে টেনে নিয়ে গেল বাথরুমের দিকে। এই এই কি করতেছেন আপনি? হাত ছাড়ুন আমার, বাঁচাও বাঁচাও। শান্ত দাঁত চাপতে চাপতে দাঁতে দাঁত চেপে বলল, চুপ করো। তারপর যখন আহানা চুপ হচ্ছে না, তখন আহানার মুখ চেপে ধরল সে। চুপ, একদম চুপ। আমি কি তোমাকে রেপ করব নাকি? হাত ধরলে এত চেঁচাও কেন সব সময়? তো কি করবেন? বাথরুমে নেন কেন?
শান্ত দরজা খুলে এক পাহাড় ময়লা জামা কাপড় দেখালো। এগুলো ধুয়ে দাও, বিনিময়ে 2000 টাকা নাও। আমাকে কি আপনার বুয়া মনে হয়? আমি বুয়াগিরি করে টাকা নিব না। আহানা চলে যেতে নিতেই শান্তর হাত টেনে ধরে দেয়ালের সাথে লাগিয়ে ধরলো ওকে। আহানা চোখ বন্ধ করে হাত দিয়ে পুরো মুখ ঢেকে রেখেছে। সিনেমায় দেখেছিল নায়করা এমন করে কিস করে নায়িকাকে, তা ভেবে আহানার ভয় করছে। শান্ত মুখ বাঁকিয়ে ভ্রু জোড়া নাচিয়ে বলল, তোমার আসলে কি মনে হয় তোমার মতো বোকা শয়তান বেয়াদব মেয়েকে আমি কিস করব? আমি শাহরিয়ার শান্ত, ভেরি ফানি। হয় কাজ করে টাকা নাও, নয়তো এমনি এমনি নাও, আমার কোনো কিছুতেই সমস্যা নেই, কিন্তু তোমায় টাকা নিতেই হবে। আহানা মুখ থেকে হাত সরিয়ে বলল, আমি টাকা নিব না, বাই। কথা শেষ করে আহানা হনহনিয়ে বেরিয়ে চলে গেল রুম থেকে। শান্তর মেজাজ গেল গরম হয়ে। উফ, এই মেয়েটা এমন কেন? আহানা হাঁপাতে হাঁপাতে মিষ্টিদের বাসায় ঢুকলো। যাক বাবা, টাকাটা রাখতে পেরেছি, এটাই অনেক। হ্যাঁ বাবা, পরের সপ্তাহে ইনশাল্লাহ আমি তোমার কাছে থাকবো। ঈদের আগের দিনই রওনা হব। ওকে বাই। না, বেশি দিন থাকবো না, পরের মাস থেকে আবার পরীক্ষা। আচ্ছা। শান্ত কথা বলতে বলতে বাইকে উঠে ভার্সিটির দিকে চলে গেল। আহানা বাসায় ফিরে রান্নাবান্না সেরে খেয়ে নিয়ে ভার্সিটিতে আসলো। আহানা, কি এসা, আমাকে ডাকলে? তোমার ওড়নায় এটা কি গিট্টু দিয়ে রেখেছ? আহানা চমকে ওড়নায় হাত দিয়ে গিট্টু দেখে অবাক হলো। কিসের গিট্টু এটা? আমি তো দেই নাই। ভাবতে ভাবতে গিট্টুটা খুললো সে। ভেতরে 2000 টাকা। উফ, ওই বাদরটা আমার নাগাল পেল কই? আসার পর থেকে তো দেখলাম না একবারও। আবার আমার ওড়নায় গিট্টু বাঁধলো কখন? শান্ত বাইকে বসে দাঁত কেলিয়ে আছে ওর দিকে তাকিয়ে। এটা দেখে আহানার গা চলে যাচ্ছে। ইচ্ছে করছে গিয়ে চুল ছিঁড়ে দিই বেয়াদবটার। তোরা আড্ডা দে, আমি আসতেছি। কই যাস? একটু কাজ আছে, আসতেছি 5 মিনিট। শান্ত উঠে এসে আহানার সামনে গিয়ে দাঁড়ালো। আহানার আগে ফুঁসতেছে। তো কি খবর, ভালো আছো? আপনি একটা কি? আমি বেয়াদব। আহানা মুখ বাঁকিয়ে চলে গেল। শান্ত হাসতেছে, কারণ সে এশাকে দিয়ে আহানার ওড়নায় গিট্টু দিয়ে 2000 টাকা রেখেছিল। ভার্সিটিতে ছুটি হয়ে গেছে। আহানা অন্য রোড দিয়ে টিউশনিতে যাচ্ছে। শান্ত রোডটার পাশেই বাইকে বসে আরামে এসে সিগারেট খেয়ে যাচ্ছে। আহানাকে দেখে ফু দিয়ে ধোয়া ওর মুখে দিয়ে দিল। আহানা দাঁড়িয়ে চোখ বড় করে শান্তর হাত থেকে টেনে সিগারেটটা নিয়ে ফেলে দিল নিচে। এটা কি করলে? এই প্রশ্ন আমিও করতে পারি। সিগারেটের ধোঁয়া আমার মুখের সামনে দিলেন কেন? আমার ইচ্ছা, তাহলে এটাও আমার ইচ্ছা। আহানা শান্তর দিকে ভেঙচি কাটতে কাটতে যাচ্ছে, আর 2 কদম করে নিচে পড়ে গেল। শান্ত রাক্ষসের মতো জোরে হাসতে হাসতে বাইক নিয়ে চলে যাচ্ছে। আহানা নিচে মাটিতে বসে বকতেছে ওকে। বাসায় ফিরে টাকাগুলো নিয়ে বসে আছে সে। আর বাড়াবাড়ি করা যাবে না, পরে কি করতে না কি করে ফেলবে শয়তানটা। আমি বরং এক কাজ করি, টাকাগুলো দিয়ে বাজার করি, চাল আর ডাল কিনবো, আরো কত কি না কি লাগে বাকি। আহানা 2000 টাকা থেকে 1000 টাকা নিয়ে আলমারিতে রেখে দিল। বাকি 1000 টাকা নিয়ে কাগজ কলম সহ খাটের উপর গিয়ে বসলো লিস্ট করার জন্য। একটা নতুন জামা 500 টাকা, চাল 1 কেজি 10 টাকা করে, 20 কেজি 200 টাকা, খোলা মসুর ডাল 1 কেজি 100 করে, 120 টাকা করে, 2 কেজি 240 টাকা, আর থাকে 60 টাকা। পেঁয়াজ আর আলু কিনবো, সেটা দিয়ে কম কম করে কিনবো, তাহলে 60 টাকায় হয়ে যাবে, ব্যাস। কাল ভার্সিটি থেকে ফেরার সময় বাজার করে আনবো। আলমারিতে ধোয়া জামাটা রাখতে গিয়ে আশ্রমের মায়ের শাড়িটা পরে যেতে নিল। আহানা সেটা জড়িয়ে ধরে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। আমার মায়ের শাড়ি। আহ, আজ মাসের কয় তারিখ? ঈদের পরের দিনই তো আমার সালেহা মায়ের মৃত্যু বার্ষিকী। ইস, যদি এবার আশ্রমটাতে যেতে পারতাম তাহলে কত ভালো হতো। মায়ের কবরটা দেখা হতো, আর আশ্রমের বাচ্চাদের সাথেও দেখা হয়ে যেত। 1 মিনিট, আমার কাছে তো 1000 টাকা আছে, সেটা দিয়ে তো আমি আশ্রমে গিয়ে আবার ফেরতও আসতে পারি। আরে হ্যাঁ, তাই তো, ট্রেনে করে গেলে ভাড়াও কম যাবে। তাহলে আমি ঈদের কয়দিন আগে যাব আশ্রমে, টিউশনিও থাকবে না তখন। আহানা খুশিতে লাফিয়ে উঠল।
পরের দিন ভোরে উঠে রেডি হয়ে নিয়ে মিষ্টিদের বাসায় গেল। শান্তর বাসার দরজা বন্ধ। উফ, যাক বাবা, বাঁচলাম। শয়তানটা আজ তাহলে জ্বালাবে না। আহানা নেচে নেচে মিষ্টিদের বাসার দরজা নক করলো। শান্ত এসে দরজা খুললো। শান্তকে দেখে আহানা ভূত দেখার মতো ভয় পেয়ে এক দৌড় দিল। পরে আবার কিসব ভেবে ফেরত আসলো। আসেন ম্যাডাম, ভেতরে আসেন। এভাবে পালালে কি হয়? আপনি এখানে? ও মা, আমার মিষ্টির বাসায় আমি থাকতে পারি না? আহানা কিছু না বলে গিয়ে সোফায় বসলো। শান্তর সামনে বরাবর বসলো পায়ের উপর পা তুলে। আহানা বিরক্তি নিয়ে মিষ্টিকে পড়িয়ে যাচ্ছে। শান্ত দাঁত কেলিয়ে আহানার দিকে তাকিয়ে ঢুলতেছে, শুধু আহানার দম বন্ধ হয়ে আসতেছে। কেউ এমন করে তাকিয়ে থাকলে ভালো লাগবে? উফ। শান্ত 7টা বাজার 10 মিনিট আগে উঠে চলে গেল। আহানা বড় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক বাবা, বাঁচলাম। মিষ্টিকে আরো 10 মিনিট পরিয়ে আহানা বাসা থেকে বের হলো। শান্তর বাসার দিকে একবার তাকিয়ে তারপর লিফটের দিকে তাকালো। শান্ত লিফটের ভেতরে দাঁত কেলিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, ওর দিকে চেয়ে। আহানা চোখ বড় করে সিঁড়ির দিকে চলে যেতে নিতেই শান্ত ওর হাত ধরে টেনে লিফটের ভেতরে নিয়ে আসলো। এই চুপ। আহানা চুপ করে তাকিয়ে আছে। শান্ত পকেট থেকে সিগারেটের লাইট নিল। লিফট থেকে বের হলে ধরাবে। নিচতলা আসতে আহানা শান্তর হাত ছাড়িয়ে এক দৌড় দিল। শান্ত দৌড়ে ওর সামনে এসে পড়ল। উফ, কি সমস্যা আপনার? তুমি আমার থেকে এত পালাও 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 কেন বলো তো? আপনার কি তাতে? ইস, আমার কি? শান্ত এগিয়ে গেল আহানার দিকে। আবার বলো তো। আহানা ঢোক গেলে পেছনে থাকা একটা কারোর সাথে লেগে গেল। সরি, মুখ ফুসকে বলে ফেলেছি। প্লিজ আমাকে ছাদ থেকে ফেলবেন না। শান্ত সিগারেট ধরিয়ে আহানার একপাশে হাত দিয়ে গাড়ির উপর রেখে মন দিয়া সিগারেট খাচ্ছে। আহানার দিকে ধোঁয়া ছাড়তে আহানা চোখ বন্ধ করে কাশি শুরু করে দিল। আপনি খুব খারাপ, হাত সরান, আমি বাসায় যাব। রোজ রোজ বুয়ার হাতে রান্না ভালো লাগে না। আজ সকালের নাস্তা বানিয়ে দাও প্লিজ। কি? আপনার মাথা ঠিক আছে? হাত সরান, আমি আমার বাসায় যাব। তাহলে আমিও তোমার সাথে যাব। আমি মালিকের কাছে বিচার দিব। তারেক মিয়া আমার সেক্রেটারি। ওরে যদি বলি আমি আহানার সাথে এক বাসায় থাকবো, সে কিছু বলবে না। হাত সরান বলতেছি, আমি বাসায় যাব। যে কোনো একটা চুজ করো। আপনি এমন করেন কেন আমার সাথে? বারবার এক কথা ভালো লাগে না আহানা। চুপচাপ আমার বাসায় চলো, নয়তো আমাকে তোমার বাসায় নিয়ে যাও। আমি এতগুলো ছেলের মাঝে যাব না, আপনার বাসায়। তাহলে চলো তোমার বাসায় যাই। আহানা শান্তর হাত ধাক্কা দিয়ে সরিয়ে হেঁটে চলে গেল অনেক দূরে। এসে দম ফেলে তারপর পেছনে তাকালো। শান্তকে দেখা যাচ্ছে না। মুচকি এসে স্বস্তি নিয়ে সামনে তাকাতেই দেখলো শান্ত ও আহানার সাথে সাথে ওদিকেই চেয়ে আছে। কাউকে খুঁজতেছিল বুঝি? আপনি একটা অসভ্য লোক। আহানা বাসায় এসে দরজা আটকাতে যেতেই শান্ত হাত দিয়ে দরজা ধরে ফেলল। আরে এমন করো কেন? মেহমানকে কেউ এভাবে অপমান করে? আহানা চোখ রাঙিয়ে টেবিলের উপর ঠাস করে ব্যাগ রেখে রান্নাঘরের দিকে চলে গেল। শান্ত আহানার বিছানায় বসে গেম খেলতেছে। আহানা ভাত রাঁধলো। পরে বাদরটা তো আমার মতো খালি বেগুন ভাজা দিয়ে ভাত খেতে পারবে না, কি করি? আলু কেটে বেগুন দিয়ে তরকারি রেঁধে নিল আহানা। মাছ তো নেই। শান্ত সামনে বাটি আর প্লেট এনে রাখলো। শান্ত ফোন রেখে হাত ধুয়ে বসে গেল খাওয়ার জন্য। আহানার অবাক হচ্ছে, শান্ত এত ছোটখাটো খাবার খুব মজা করে খেয়ে যাচ্ছে। অনেক মজা হয়েছে। কথাটা শুনে আহানার মনে হলো যেন রান্না করাটা সফল হয়েছে তার। খাওয়া শেষে শান্ত গেল হাত ধুতে। আহানা বিছানা থেকে বাটি আর প্লেট নিচ্ছে রান্নাঘরে রাখার জন্য। শান্ত হাত ধুয়ে এসে আহানার ওড়না টেনে মুখ মুছতে লাগলো। আহানা অবাক হয়ে গেছে শান্তের এমন কাজে। শান্ত খেয়াল নেই সে কি করতেছে। মায়ের আঁচল দিয়ে মুখ মুছতো সবসময়। মায়ের মৃত্যুর পর থেকে অভ্যাসটা কয়েক বছর ধরে বন্ধ ছিল। আজ হঠাৎ করে এসে যাবে সে ভাবতে পারেনি। শান্তর হুঁশ আসতেই ইতস্তত বোধ নিয়ে বলল, সরি আহানা, আমি আসলে। ইটস ওকে। আহানা ওড়না ঠিক করে রান্নাঘরের দিকে চলে গেল। শান্ত ফোনটা পকেটে ঢুকিয়ে আহানার দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস মেনশন নট। বাই, এমন করে মাঝে মাঝে জ্বালাবো।
বাইর হন বলতেছি, ঢং যত সব। আহানা দরজা লাগিয়ে দিল শান্তর মুখের উপর। আজ খাইয়েছি, এটাই অনেক। আবার বলে মাঝে মাঝে, বেটার শখ কত, বেয়াদ্দপ পাইয়া। কি রে, কোথায় ছিলি তুই? আসলে রিয়াজ, একটু জগিং করতে গিয়েছিলাম। বুয়া নাস্তা বানিয়েছে, চল একসাথে খাই। না, আমার খিদে নেই, পরে খাবো, তোরা খা। কথাটা বলে শান্ত নিজের রুমে ফিরে গেল। রিয়াজ হা করে চেয়ে আছে। অন্য সময় ঠিক টাইমে নাস্তা না পেলে চিল্লায়, বাসা উল্টাই ফেলে। আর আজ বলে খাবে না, আজব তো। আহানা বাকি খাবার খেয়ে সব গুছিয়ে নিয়ে রেডি হয়ে ভার্সিটিতে আসলো। আজ ঈদের ছুটি দিবে। আহানা খুব খুশি, সে তার ছোটবেলা কাটানো সে আশ্রমে যাবে। আর শান্ত খুশি, সে তার মায়ের কবর আর বাবাকে দেখতে যাবে। কাল ভোরেই রওনা হবে, কয়েকদিন বাদেই ঈদ। কৃষ্ণচূড়া গাছটার নিচে এসে আহানা 23তম কদম ফেলাতে শান্ত পেছন থেকে ডাক দিল। আহানা পেছনে ফিরে তাকালো ওর দিকে। ঈদে দেশের বাড়ি যাবে না, মা বাবার কাছে? আহানা চুপ করে থেকে বলল, যাব। আমিও যাব। বাই তাহলে, একেবারে ঈদের পর দেখা হবে। বাই। শান্ত বাইকে উঠে আহানার দিকে এক নজর তাকিয়ে চলে গেল। আহানা টিউশনি শেষ করে নিউ মার্কেটে গিয়ে একটা জামা কিনেছে। 500 টাকার মধ্যে ভালো জামা পেয়ে গেল। তারপর চাল ডাল পেঁয়াজ আলু কিনে বাসায় ফিরল। শান্ত মার্কেটে এসে মায়ের জন্য গোলাপি চুড়ি কিনলো। তারপর ফুলের দোকান থেকে রজনীগন্ধা কিনলো। বাবার জন্য পাঞ্জাবি কিনেছে সে। আর তার সৎ মা ভাই বোনের জন্য জামা কাপড় কিনে নিয়েছে। ব্যাগ গুছিয়ে ফেললো। সব রেডি, কাল ট্রেন ধরতে হবে। আহানাকে জ্বালাতে জ্বালাতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই কটা দিন না জ্বালিয়ে থাকলে আবার আগের মতো হয়ে যাবে সব। পরের দিন সকাল 6টায় আহানা কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে হাজির। মানুষের সমাগম বেশি, যাক, খালি থাকলে একা একা লাগতো, ভয়ও করতো। ঈদ তো, তাই এত ভিড়। কথা হলো গিয়ে, আমি তো অগ্রিম টিকিট কাটিনি। অনেক রিকোয়েস্ট করে একটা টিকিট জোগাড় করলো আহানা, তাও একটা বাচ্চা ছেলের সিট। ছেলের মাকে রিকোয়েস্ট করে ওরে কোলে রাখবে কথা দিয়ে টিকিটটা নিয়েছে সে। কিছু করার নেই, ঈদের 2 দিন আগে টিকিট কিনতে আসলে জীবনেও সরাসরি টিকিট পাওয়া যায় না, অগ্রিম কেটে রাখতে হয়। আহানা ভুলে গিয়েছিল সেটা। মনে রাখবে কি করে? 2000 টাকা নিয়ে কি কয়দিন ধরে শান্তর সাথে যে লঙ্কা কাণ্ড চলছিল, বাপরে বাপ। অবশেষে টিকিট পেয়ে খুশি হয়ে আহানা দাঁড়িয়ে পড়ল ট্রেনের অপেক্ষায়। হাওড় এক্সপ্রেস আসতেছে, ঢাকা টু মোহনগঞ্জ। কমলপুর আসতে আমার 200 টাকা শেষ হয়ে গেল। হেঁটে তো আর এত দূর আসা যায় না, তা না হলে হেঁটেই আসতাম। ট্রেন আসতে আহানা তড়িঘড়ি করে উঠে পড়ল। শান্ত ব্যাগ কাঁধে নিয়ে দৌড়াচ্ছে, হাতে ট্রলি ব্যাগ। দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে গিয়ে। সে জানেও না এই ট্রেন তার জ্বালানোর পার্টনার আহানাও আছে। দৌড়ে এক লাফ দিয়ে উঠে গেল। উফ, বাঁচলাম, একটুর জন্য মিস করতাম আমি। এসব ট্রেন চলতে ভাল লাগে না একদম। না পারতে উঠছি, বাসের টিকিট পাইনি বলে এখানে আসতে হলো আমাকে। শান্ত জানালার পাশে সিটে গিয়ে বসলো। তার ঠিক পেছনের কেবিনে আহানাও জানালার সিটে বসেছে। আহানার কোলে বাবুটা 5 বছরের হবে। ওর মা ওকে কোলে নিতে পারবে না, কারণ উনি গর্ভবতী, তাই বাবুর জন্য আলাদা টিকিট কেটেছেন তিনি। আহানা তার টিকিট নিয়ে তাকে কোলে নিয়ে বসে আছে। বাবুটা কোল থেকে নেমে তার বাবার কাছে চলে গেল। তার বাবার কোলে 2 থেকে 3 বছরের একটা বাবু, হয়তো তাই তার জন্য আলাদা সিট নেওয়া হয়েছিল। আহানা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। ট্রেন সে আরো একবার উঠেছিল আশ্রম থেকে ফেরার সময়। গাছপালা চলছে নাকি ট্রেন চলছে, অদ্ভুত অদ্ভুত রহস্য। ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছে ট্রেন। ছোট মেয়ে একটা গরুর বাচ্চাকে নিয়ে ক্ষেত পেরিয়ে চলছে। তার হাতে আবার একটা ছাগলও বাঁধা। সবুজ ক্ষেত আর নীল আকাশ, যেন আকাশের আর্জেন্টিনা আর নিচে ব্রাজিলের পতাকা। আহানা এই 2 পক্ষের পতাকার রং জানে শুধু। তাদের দল কে কে আছে, কে কয়বার জিতলো তা জানে না, জানতেও চায় না। বাবুটা তার বাবার কাছ থেকে এসে আহানার কোলে উঠে বসলো। শান্তর পাশে একজন বয়স্ক মহিলা বসেছেন। উনি শুধু দোয়া দরুদ পড়তেছেন। শান্ত এই নিয়ে 6 বার কানে ইয়ারফোন গুঁজেছে। উনি ততবারই টান মেরে শান্তর কান থেকে সেটা ছুটিয়েছেন। উনার একটাই কথা, এসব শোনা হারাম। আর তাও যখন দোয়া দরুদ পড়তেছে, তখন তো গান শুনলে চাল চালাইয়া জাহান্নামে যাবে শান্ত।
শান্ত ভ্রুকুচকে ইয়ারফোনের ব্যাগ ঢুকিয়ে ফেলল। ছোটবেলায় নানি দাদিকে হারিয়েছে সে, তাই তাদের আদর পায়নি কখনো। এই মহিলাকে দেখে যেন নতুন করে হারানো নানি দাদিকে একসাথে পেয়ে গেল সে। দোয়াদুরুদ শেষ করে উনি হাতের লেডিস ব্যাগটা খুললেন, শান্তকে বললেন হাত পাততে। শান্ত হাত পেতে জানালার দিকে নজর দিল। একটা পুকুর নজরে আসলো। জামা কাপড় ছাড়া ছোট ছোট ছেলে কতগুলো ঝাঁপ দিচ্ছে পুকুরটাতে। শান্ত তাদের দিকে চেয়ে হেসে দিয়ে তার হাতের দিকে তাকালো। গোটা এক আলমারির জিনিসপত্র তার হাতে, কিন্তু মহিলাটি এখনো বের করেই যাচ্ছেন তার ব্যাগ থেকে, আর সব নিয়ে শান্তর হাতে রাখছেন। মানুষ এত জিনিস নিয়েও বুঝি হাঁটে? ও মাই গড! মহিলাটি একটা বক্স খুললেন, খুঁজে পেলেন অবশেষে। এতক্ষণ এটাই খুঁজতেছিলেন। তারপর শান্তকে বললেন তার হাতে সব জিনিস এবার এই ব্যাগে ঢুকাতে। দাদি, আমার মনে হয় না এসব এই ব্যাগে ঢুকবে। আরে কি বলো নাতি, আমি এসব কিছু তো এই ব্যাগ থেকেই বের করেছি। ও! শান্ত এক এক করে সব ব্যাগে ঢুকাচ্ছে। টিস্যু 1 বক্স, রুমাল 5টা, শলা 6টা, কাগজপত্র আলা একটা প্যাকেট, আয়না, পানের বুয়াটা, ফোন, চিরুনি, নতুন জুতা, জামা, 1 স্যুট। শান্ত অবাক হচ্ছে আর ব্যাগের ভিতর সব ঢুকাচ্ছে, কারণ ছোট মিনি সাইজের এই ব্যাগটা যে এক আলমারির সমান জিনিস ঢুকাবে তা জানা ছিল না তার। দেখেছো, আমি বলছিলাম না সব এটাতেই আটবে। দেখেছো, আমি বলছিলাম না সব এটাতে আটবে। জি দাদি, বুঝলাম। শান্ত কাজ সেরে আবার জানালার দিকে ফিরে বসলো। এই ছেলে, জি দাদি, নাও খাও। মহিলাটি একটা বক্স খুলে শান্তর দিকে বাড়িয়ে ধরলেন। ভেতরে পিঠা, নাও খাও, আমার বানানো। শান্ত একটা নিল, কিন্তু না, উনি জোর করে আরো 2টা শান্তকে খাওয়ালো। শান্তর কান্না পাচ্ছে। এমন করে মা চলে যাওয়ার পর থেকে কেউ আদর করে নাই তাকে। চোখের পানি মুছতে মহিলাটি মাথা মুছে বললেন, কি হয়েছে রে? আমাকে এমন করে মায়ের পর আর কেউ আদর করেনি। থাক, আমি করলাম তো। মায়ের কাছে যাচ্ছিস বুঝি? সেখানে গেলে দেখবি সব কষ্ট দূর হয়ে গেছে মায়ের কোলে মাথা রাখলেই। কথাটা শুনে শান্ত কেঁদে দিল এবার। ছেলেটা হুটহাট করে কাঁদে না, তবে প্রিয় মানুষের মৃত্যুতে তার কান্না থামাতে পারে না কখনো, কেঁদেই ফেলে। কি রে, এমন করে কাঁদছিস কেন? আমি আর কখনো আমার মায়ের কোলে মাথা রেখে রাখতে পারবো না গো দাদি। কেন? আমার মা আমাকে ছেড়ে আল্লাহর কাছে চলে গেছে, অনেক দূরে। মহিলাটি মুখটা ফ্যাকাশে করে শান্তর হাত চেপে ধরে বললেন, কাঁদিস না। শান্তকে কাঁদতে মানা করে উনি নিজেই হিজাবের ওড়না দিয়ে তার চোখ মুছলেন। তার ছেলে নেই, একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন তিনি যাচ্ছেন তার ছোট মেয়ের বাসায়। এই কথা শান্তকে বললেন না, কারণ শান্ত এমনিতেই কাঁদতেছে, আর কষ্ট দেওয়া উচিত না। তোর মায়ের কি হয়েছিল রে? ক্যান্সার। ও। বাবুটাকে তার মা খাইয়ে দিচ্ছে। আহানা সেটা দেখে ওর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তাকে কেউ কখনো এমন করে খাইয়ে দেয়নি। যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকেই নিজের হাতে খেতে হয়েছে। হয়তো এর আগে নিচে যা পেত তাই খেত। আশ্রমের সব বাচ্চাকে তো আর হাতে ধরে খাইয়ে দেওয়া সম্ভব ছিল না। একজন আসতেন, থালায় থালায় খাবার সাজিয়ে দিয়ে চলে যেতেন। কিভাবে খেতে হয় তা কেউ বলে দেয়নি। একজন আরেকজনকে দেখে খাওয়া শিখতে হতো। আর সালেহা মা আসার পর আহানার মতো অনেক বাচ্চাকে ভালোবাসতেন। তিনি এসেছিলেন যখন আহানার 6 বছর, সে সময়ে। বাবুটা আহানার দিকে তাকিয়ে মুখটা ছোট করে বলল, কাঁদো কেন? আহানা চোখ মুছে বলল, কই না তো। দুপাশে দুজন কাঁদতেছে, একজন মা হারিয়ে, আরেকজন মা বাবা দুজনকে হারিয়ে। বাবুটা তার হাতের বিস্কুটের প্যাকেট আহানার হাতে দিয়ে বলল, খাও, কেঁদো না।